মানে দেশে যাওয়াতে আমি কিন্তু এরকম অনেকবার হয়েছে যে আই ক্লিয়ারলি স যে আমাকে ফলো করা হচ্ছে। সো দেশে বের হওয়া বা দেশে থাকা, এবং অনেকবার এরকম হয়েছে তাহেরা সাক্ষী, ও এরকম সেন্সিটিভ টাইমে আমরা বাসায় থাকতে পার, মানে বাংলাদেশে গেছি কিন্তু বাসায় থাকতে পারতেছি। এটা একটা সিস্টেম যেখানে তারা ইলিগাল ইন্টিগ্রেশন করে তাদের অপোজিশনকে, টেরোরিস্টদেরকে না, অপোজিশনকে, এবং টেরোরিস্টদের যারা আছে দেশের সাথে তাদেরকে হিডেন কিছু ইন্টিগ্রেশন করা যায়, তবে সেটার কিছু রুলস আছে, 48 আওয়ার্স বা সামথিং এর ভিতরে পুলিশে হ্যান্ড ওভার করতে হবে আর পরিবারকে জানাতে হবে। এটা ছাড়া কোনো রকম ইন্টিগ্রেশন 48 আওয়ার্স এর পরে এটা এরকম একটা নিয়ম আছে, করা যাবে না। লিগাল একটা জায়গায় অনেক বড় একটা প্রবলেম এই বাবা গুম হওয়াটা, এবং আমি এই প্ল্যাটফর্মটা আজকে এই জন্য আওয়াজটা তুলতে চাই যে 600 জনের ভিতর 2-3 জন ফেরত আসছে, এখনো অনেকে গুম আছে তাদের পরিবারের পক্ষ থেকে। যে গুম হয়ে যাওয়া এটা আইনি একটা জায়গায় এই বাচ্চাগুলোর অনেক প্রবলেম হয়, না তাদের বাবা মৃত সার্টিফিকেট, না তাদের বাবার সাইন দেওয়া যাচ্ছে, না তাদের মা তাদের গার্জিয়ান হতে পারছে। এই বাচ্চাগুলো প্রচুর সাফার করবে পৃথিবীর যে কোনো দেশে এই বাবার এই গুম হওয়াটাতে। দেশীয় মানে বিদেশে কোথাও যেতে পারবে না। আমরা টার্কিতে আছি, তো টার্কিতে আমরা বাচ্চাদের জন্য বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছি, ওদেরকে দেয়নি, বলেছে বাবার ডেথ সার্টিফিকেট লাগবে যদি সে মৃত হয়, না হয় তার সই লাগবে, এই দুইটা একটা লাগবে, সে দুইটা একটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তখন তারা বলছে তাহলে আমাদের পক্ষে এটাকে প্রসেস করা সম্ভবই না, সিস্টেমেই নাই অপশন, আমরা কি করব? ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা হচ্ছে তাদের ওয়াইফরা, তারা জানে না তারা বিধবা না তারা সধবা, তারা কি ইদ্যত করবে নাকি তারা ওয়েট করবে। এই জিনিসটা একটা ওয়াইফের জন্য অনেক কষ্টকর। এটাতে গেলো বাচ্চাদের হ্যারাসমেন্ট, তারপরে গেলো ওয়াইফের হ্যারাসমেন্ট, না পারছে তারা একটা বিধবা হয়ে ইদ্যত শেষ করে মুভ অন করতে, না পারছে তারা কিছু করতে। ওয়েট করলেও সেটা কতদিনের ওয়েট মানুষ তো জানে না, 5 বছরের ওয়েট না 10 বছরের ওয়েট। এবং আলহামদুলিল্লাহ আমরা খুবই থ্যাঙ্কফুল যে ছোট ভাবিকে সবাই যেভাবে প্রেজ করছে, কিন্তু আপনারা মায়েরটাকে যে দেখেন 12 বছর 15 বছরও অনেক ওয়াইফ এখনো ওয়েট করে আছে তাদের ওয়েট করছে, কি করবে তারা? হ্যাঁ, তারা কিন্তু এখনো ওয়েট করতেছে, জানেও না আসলে বেঁচে আছে কি মরে গেছে। এক্স্যাক্টলি। এবার আপনি তো ভাবলেন যে এই বছর আমি একটা বিয়ে করি বা মুভ অন করি, সাথে সাথে মনে হবে আল্লাহ যদি চলে আসে, আচ্ছা ও যদি চলে আসে তখন আমি কি করব? এই যে একটা দোটানায় থাকা, এটা কি পরিমাণ কঠিন একটা অবস্থা। তারপরে যখন মায়ের ডাকে লাস্ট সম্মেলন হলো, আমার ছোট ভাবি গিয়েছে, সে প্রথম আমি ছোট ভাবিকে ফোন দিয়ে বলেছি, ভাবি যে আল্লাহর কাছে শুকর আদায় করো আজকের দিনটার পর থেকে, কারণ আমি ভাবতাম কি আমাদের মতো দুঃখী মানুষ আর পৃথিবীতে নাই, আমার আব্বা মারা গেলেন এভাবে, ভাইয়া হারাই গেল, আমি না প্রায় বলতাম যে আমাদের মতো দুঃখী মানুষ মনে হয় পৃথিবীতে নাই। পরে যখন মায়ের ডাকে গেলাম আর কিছু মহিলার কথা শুনলাম, তারা বলছে যে আমার একমাত্র কর্মক্ষম ছিল আমার হাজবেন্ড, উনি যখন চলে গেছে আমি নিজে কাজ করে খাই, এবং আমি 2টা বাচ্চাকে পারি। মানুষকে যখন জিজ্ঞেস করে হাজবেন্ডের কথা, আমি তাদেরকে মিথ্যা বলি যে আমার হাজবেন্ড বিদেশে আছে, কারণ আমাদের সমাজে একটা ইয়াং একটা মেয়ে হাজবেন্ড ছাড়াকে কেউ ভালো চোখে দেখে না। ঠিক আছে, এবং সে যদি অনিরাপদ একটা লাইফ লিড করে যেখানে তাদের প্রোটেক্ট করার কেউ নাই, বলছে আমি মানুষকে মিথ্যা বলি, আমি সেলাই করে বাচ্চাদেরকে চালে, আমাকে দেখাশোনার কেউ নাই। গুম হওয়া অনেক ফ্যামিলির, এবং কিছু ক্ষেত্রে কিন্তু ভাবিরও একদম নতুন একটা জায়গায় কোনো একটা কাজে তাকে যেতে হয়েছে, এবং এরকম হুট করে তো সবাইকে, বাংলাদেশে তো ওই সিচুয়েশন ছিল না, না যে আপনি বলে দিবেন গুম আর সবাই আপনাকে সহানুভূতি দেখাবে। তো যার কারণে অনেক গুম বিষয়টা এস্টাবলিশ হইতেও তো কয়েক বছর লাগেছে, মানে অনেক ক্ষেত্রে আপু এক্স্যাক্টলি। সো অনেক ক্ষেত্রে ইভেন ভাবির কম করা লাগছে, কিন্তু আরো অনেককে আমরা জানছি যে জামাই বিদেশে থাকে, এটা বলাই এখন তাদের জন্য সবচেয়ে সেফ অপশন। জি জি, খুবই দুঃখজনক। আর আরেকটা মনে আছে, আমি এটা বলতে চাই যে একজন বৃদ্ধ লোক আসছিল মায়ের ডাকে, উনি বলতেছে যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি দেশ স্বাধীন করেছি, আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে, দয়া করে আমার ছেলে, যদি আমি ভালো কিছু করে থাকি আমার ছেলেটাকে আপনারা ছেড়ে দেন। সেই দিন আমার অনেক খারাপ লেগেছে যে আমাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে, আমার ভাইকে নিয়েছে, রিজন আছে, এদের রিজন কি? একজন মুক্তিযোদ্ধার ছেলে বা একজন গরিবের ছেলে, সেদিন মায়ের ডাকে সেখানে যাওয়ার পরে আরো 400 কতজন পরিবারকে দেখার পরে আমি খুবই অবাক হয়েছি যে এটা তো কোনো আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, আর এটা তো একটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ক্রাইসিস, এবং এখনো অনেকে ফিরে আসে নাই। এটা বাকিদের জীবিত আছে কিনা আমরা জানি না, তবে অবশ্যই তাদের কোথায় আছে, কোথায় ফেলেছে, এগুলোর জানার অধিকার পরিবারের আছে। আর আপনারা যারা গণমাধ্যমে আছেন, এই প্ল্যাটফর্ম গুলো অবশ্যই এই আওয়াজগুলো তোলা উচিত, তাদের পরিবারের হক এগুলা। ক্লোজার না হলে একটা ফ্যামিলি যে এটা কত বড় কষ্টের। আমি মায়ের ডাকে যিনি আছেন ওনার সাথে আমি অনেকদিনই কথা বলেছি, যে গুমের পরিবার আরো 1-2 বছর থেকেই আমি বলে আসছি, অনেকেই আমার এখানে এসে কথা বলেছে,
বাট ওনাকে আমি বলেছি যে আপনি যদি কোনো ভিকটিম কথা বলতে চায় বা আওয়াজ তুলতে চায় তাহলে আপনি বলেন, আমরা ইয়ে করবো। তো উনি পরে আচ্ছা, বলেছেন যে অনেকে চায় না আরকি, যদি আরো হ্যাঁ খারাপ কিছু হয়, আরো যদি খারাপ কিছু হয় কথা বলতে গিয়ে। মানে জি এখন জি তো তা তো পরিস্থিতি ভিন্ন, এখন পরিবেশ ভিন্ন, কিন্তু তখন তো কোনো রিয়ালিটি, তখন তো পসিবলই ছিল না। সানজিদা তখনকার আপু, বিষয়টা বলেছে, যদি ওরা ভয় পায় সরকারকে, যদি আরো খারাপ কিছু করে। জি জি আমাদের কিন্তু ফ্যামিলিদেরকে বারবার বলা হচ্ছিল কিছু বইলো না, কোনো স্ট্যাটাস দিও না, মানে তোমার যে একটা ভাই আছে এটা বইলই না, দরকার নাই। মানে তখন এখনকার তোমার আমার পরিবেশ তো ভিন্ন, যে এখন প্রথম বলতে 4 বছর তখনের কথা। এবার এরকমও হয়েছে যে মানে আহ, তোমার ভাবিকে বলতো না, বইলো না সবাইকে, কারণ কি আমাদেরকে বলা হয়তো কি ঠিক আছে তোমার ভাই চলে গেছে, এটা একটা দেখা যাবে তোমার আম্মু তোমার ভাই ভাবিকেও নিয়ে গেছে, আর মেয়েদেরকে উঠায় নিয়ে গেলে জিনিসটা আরো খারাপ। এরকম করে আমাদের কিন্তু আমরা যখন বিশেষ করে আমি যখন অনলাইনে কাজ করতেছিলাম, ইন্টারন্যাশনাল মিডিয়া গুলাতে বারবার আমরা করতেছি, ইউএন জেনেভা এদের সাথে আমরা বারবার কানেকশন করতেছি, আমাদেরই বাংলাদেশের মানুষ, নর্মাল মানুষই প্রতিবার স্ট্যাটাস দিলে, ইনবক্সে বলেন, দেখা হইলে যে থাক এখন তুমি এরকম করতেছো, এখন তো পরে যদি তোমার মা ভাবিকে নিয়ে যায় এটা তো আরো ভয়ঙ্কর হবে। তো বুঝেন আর এই এই যে একটা সারাক্ষণ একটা কষ্টিয়া দেওয়া, বা আমি আর বাংলাদেশে গেলে আমাকে যেটা হ্যাঁ বলতো যে তোমরা যদি বেশি আওয়াজ করো, যদি আরমানকে ভিতরে ওরা কিছু করে, তো আরমানের সেফটির জন্য তোমরা একটু ভোকাল কম হও। তো লোকাল কম প্রথম হয়, মানে 4-5 না বছর আপনি বলতে পারবো। আমাদের, জি জি প্রথম 4-5 বছর তো আমরা পুরাই চুপ ছিলাম, কারণ আমাদের বলেছে যে তোমরা এমন কিছু যদি করো আরমানকে ওরা ভিতরে ক্ষতি করতে পারে। তো হ্যাঁ, এই লয়াররা বলতে, এবং ভাইয়ের দেশেও কলিগরা লয়াররা। অনেকবার এরকম হয়েছে যে মানে মিডিয়াতে বা অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমি ফেস ফেস ইয়াতে বেশি আসছি বা ভোকাল বেশি ছিলাম, যার কারণে দেশে যাওয়াতে আমি কিন্তু এরকম অনেকবার হয়েছে যে আই আই ক্লিয়ারলি স যে আমাকে ফলো করা হচ্ছে। তো দেশে বের হওয়া বা দেশে থাকা, এবং অনেকবার এরকম হয়েছে, তাহেরা সাক্ষী, ও এরকম সেন্সিটিভ টাইমে আমরা বাসায় থাকতে মানে বাংলাদেশে গেছি কিন্তু বাসায় থাকতে পারতেছি না, হুট করে মনে হইলো যে মানে ইয়া ভালো করতেছে, করে। তাড়াতাড়ি মুভ অন করে বেরোয় যাওয়া, অন্য কোথাও একটা এরকম হোটেলে উঠে বা এটা ইয়াতে উঠে থাকা। ছোট ভাবির বেলা এরকম হয়েছিল, ও বসুন্ধরা এরিয়াতে একটা কাউন্সিলিং করতো, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতো। ওরা কদিন পর বলেছে কি আপু আপনি যখনই গাড়ি এসে নেমে চলে যায় একটা গাড়ি আপনাদেরকে ফলো করে। তো তারা তো জানে আমার ভাবির হিস্ট্রি, তারা বলেছে যে আপনি এখানে আর আইসেন না। তারা আরেকজন কাউন্সিলরকে রিকমেন্ড করে, বলছে আপু আপনি দয়া করে আইসেন না, আমাদের এরিয়াটা তারা মার্ক হয়ে যাবে। তখন ভাবিকে কিন্তু এরিয়াটা ছাড়তে হয়, মানে ও এখন কাউন্সিলিং যেতে পারে না, কারণ ওকে একটা গাড়িটা কি ফলো করতো সবসময়, মানে প্রায়। এটা বারবার বাংলাদেশে আমি যতবারই গেছি এরকম হয়েছে যে কোনো একটা বিয়ে খেয়ে নামছি, ওইখানকার মানুষ বলতেছে যে আপনারা যা আসার পরে এই গাড়িটা কার, এরা কারা নামছে, এভাবে করে করে জিজ্ঞেস করা হতো। তো দেশে গিয়ে কখনো এরকম মানে একটা ফ্রিলি নর্মালি চলাফেরা হাঁটা, হ্যাঁ হাঁটা বা নর্মালি থাকা, এটা আমাদের জন্য পসিবল থাকতো না কখনো। হুম, হুম। এখন আপু আমাদের যেটা চাওয়া পরিবার হিসাবে সেটা হচ্ছে যে এই যে আয়না ঘর, এটা সিস্টেমের নাম, এটা একটা ঘরের নাম না বেসিক্যালি, যে অনেকবার আয়না ঘরটা এটা কোথায়, তো একটা এটা আসলে নাকি, একটা সিম্বলিক নাম দেওয়া আয়নাঘর। সিম্বল না। জি জি এটা একটা সিস্টেম যেখানে তারা ইলিগাল ইন্টিগ্রেশন করে তাদের অপোজিশনকে, টেরোরিস্টদেরকে না, অপোজিশনকে, এবং টেরোরিস্টদের যারা আছে দেশের স্বার্থে তাদেরকে হিডেন কিছু ইন্টিগ্রেশন করা যায়, তবে সেটারও কিছু রুলস আছে, 48 আওয়ার্স বা সামথিং এর ভিতরে পুলিশে হ্যান্ড ওভার করতে হবে আর পরিবারকে জানাতে হবে। এটা ছাড়া কোন রকম ইন্টিগ্রেশন 48 আওয়ার্স এর পরে এটা এরকম একটা নিয়ম আছে, করা যাবে না, এটা ইলিগাল। তো এই যে তারা বিভিন্ন গুপ্ত ঘর অফিসের নিচে বানিয়ে রেখেছে, আর এত মানুষকে তারা হয়তো হত্যা করেছে বা লুকিয়ে রেখেছে, এটার একটা অবশ্যই আইন করে, গুমের বিরুদ্ধে একটা আইন করে এটা বিচার করা উচিত, এবং ফার্দার যেন বাংলাদেশে এটা আমরা না ফেস করি, এটার জন্য আমাদের মানে জোর দাবি জানাচ্ছে আর কি। এবং যে ফ্যামিলি গুলো এখনো জানে না, দে নিড ক্লোজার, ইনফর্ম করেন প্রত্যেকটা মানুষ। আমরা শিওর যে যাদেরকে নেওয়া হয়েছে এগুলোর অবশ্যই কোথাও না কোথাও, যেহেতু এটা মানে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আইনের বাইরে ছিল, কিন্তু ল এজেন্সি বিশেষ করে ডিজিএফআই হু আর আর্মি পিপল তারাই করছেন। সো তাদের কাছে অবশ্যই রেকর্ড আছে সবকিছুরই, তাদেরকে আনা হয়েছে, কবে আনা হয়েছে এবং তাদেরকে কি করা হয়েছে। আই এম প্রিটি শিওর দে হ্যাভ দ্য রেকর্ড এন্ড উই ওয়ান্ট কারণ দ্যাট। কর্নেল নাসের যিনি ওখানে আয়নাঘরে বন্দী ছিলেন, উনি তো নিজেই আয়নাঘরে যে ডকুমেন্টটা আমরা থ্রুতে জেনেছি সেখানে সাক্ষী দিয়েছে যে পুরো সেলটা উনি চিনেছে এবং পুরো প্রসিডিউরটা সাক্ষী উনি। হাসিন ভাই তো পুরোটাই বর্ণনা জি করছে। জি সো এক্স্যাক্টলি, এনারা এই ডকুমেন্ট আছে,
আমাদের ডকুমেন্টটা দরকার। এই মানুষগুলো 15 বছর 20 বছর যাবত ওয়েট করতেছে, তাদের ক্লোজার দরকার, এবং এটা কোনো ছোট ব্যাপার না। এটা পুরো একটা মানে কয়েকটা জেনারেশনকে নষ্ট করে দেওয়ার মতো একটা ব্যাপার। তো এই ক্লোজারটা আমার কাছে মনে হয় যে এখনকার তত্ত্বাবধায়ক সরকার প্লাস যারা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বা যারাই এটা নিয়ে কাজ করতেছে, যতটুকুই কাজ করতেছে, তারা বিচার করবে। কিন্তু আমরা জানি বাংলাদেশের বিচার অনেক লেন্দি প্রসেস, কয়েক বছরের প্রসেস, কিন্তু ইমিডিয়েটলি we need the closure and information about those people. এটা আমাদের এটার জন্য কোনো ওয়েট করা আসলে এই ফ্যামিলিগুলো, আপনারা চিন্তা করেন যে এতদিন ওয়েট করে একটা জিনিস, কিন্তু যখন ভাইয়ারা ব্যাক করলো, এখন তাদের জন্য এখন অস্থিরতাটা কি পরিমাণ, অস্থিরতা বেড়ে গেছে। হ্যাঁ, সুতরাং প্লিজ তাদের কাছে এই মানবিক দিক থেকে চিন্তা করে হলেও আপনারা এই জিনিসটা ক্লোজারটা দেন। জি জি জি। এবং আমার মনে আছে আপু, শেষ কথা বলি একটা, যে আমি বিভিন্ন জায়গায় তো ভাইয়ার জন্য নক করতাম, যে আমার যে কিছু সাংবাদিক আছে, যে ভাইয়ার কথা যদি কখনো কোথাও পান, আমাকে এই 8 বছরের ভিতরে আর কি, যে আমাকে একটু জানায়েন যদি আমার ভাইয়ের কোনো খবর পান। শেষের দিকে আপু আমি খালি বলতাম যে যদি আমার ভাইয়ের কিছু হয়, দয়া করে নিউজটা একটু আমাদের জানায়েন, তাহলে কি হবে, আমাদের ক্লোজার পেতে এবং মুভ অন করতে সুবিধা হবে। যদি কখন আপনাদের কানে আসে যে ভাই আর নাই, দয়া করে এই নিউজটা আমাদের একটু দিয়েন। হ্যাঁ, আচ্ছা, একজন যে গুম হয়ে যায় সেই মানুষটাকে কি দোয়া করব আমরা তার জন্য? যে মারা গেছে তার জন্য একরকম দোয়া, যে অসুস্থ তার জন্য একরকম দোয়া, এই মানুষটার জন্য আমরা কি দোয়া করব, তাই না? এটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। মানে অমানবিকতা অন্যরকম একটা স্তর আপু, আসলে এটা আমাদের সাথে কথা বলে কতটুকু বুঝাতে পারবো আমরা জানি না। তাদের উপর আসলে এটা এই মানে এই ট্রমার মধ্যে যে ফ্যামিলি না গেছে, যে ব্যক্তি না গেছে, আসলে কোনোভাবেই বোঝানোর উপায় নাই। যা যেই ফেস করে নাই কেউ এইটা, সে কখনো এক একটা দিন এক একটা মুহূর্ত আপনাদের মানে কেমন গিয়েছে, প্রতিটা মানে পরিবারের প্রতিটা জনের একটা আশা ছিল যে কি হচ্ছে, কি আছে কি না নাই, আছে না নাই। এবং আরো আদার্স মানে সমস্যাগুলো তো আপনারা বলেছিলেন যে আপনারা বাংলাদেশে যেতে পারতেন না, আপনাকে ফলো করতো। এবং আপনার আম্মাও নিশ্চয়ই আরেকটা যন্ত্রণার মধ্যে ছিল, আপনার ভাবি পুরোটা সময় যন্ত্রণার মধ্যে ছিলেন, মানসিক এবং বাহিরের যন্ত্রণা। সো আসলে মানে এই 8টা বছর আপনাদের জীবনটাই মানে একটা অন্ধকার জগতের মধ্যে। উনি যেরকম একটা অন্ধকারের মধ্যে ছিলেন, আপনারা আরেকটা অন্ধকারের মধ্যে ছিলেন। এক্স্যাক্টলি আপু, এটাই। এবং ভাইয়াকে বলছে যে তুমি ছিলে আয়না ঘরে, আমরা কিন্তু ছিলাম আরেক আয়না ঘরে। সত্যি কথা। আরেক আয়না ঘরে। এবং আপনি দেখেন আর বাকি যে পরিবারগুলো, এই পরিবারগুলোও কিন্তু এই অবস্থায় আছে। আপনাদের এখনো যারা এখনো সাফার করছে, তাদের এখনো সেই অবস্থার মধ্যেই তারা দিন কাটাচ্ছে। মানে এর থেকে মরে যাওয়া অনেক ভালো। যে শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা এবং বাইরের যন্ত্রণা তো আছে। কে আপনাদেরকে কে ফলো করে রাখছে। এখনো তো কেউ ফলো করছে না, কিন্তু সেই যন্ত্রণাটুকু যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত ওরা জানে না যে বেঁচে আছে কি মরে গেছে। তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যেই বলার চেষ্টা করি যে আসলে যারা আয়নাঘরে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, বা তাদেরকে বলে দেওয়া হোক যে তারা বেঁচে আছে কি মরে গেছে, এগুলো যাতে মানে এটা থেকে অ্যাটলিস্ট মুক্তি দেওয়া হোক। আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাই যে আসলে আয়নাঘরের জিনিসটা যদিও সিম্বলিক, কিন্তু এখানে কারা আছে, কিভাবে আছে, আপনারা মানে অতি সত্বর আপনারা মুক্তি দেওয়া উচিত এদেরকে। বা ওরা যদি দোষ করে থাকে তাহলে আইনের আওতায় আনা হোক। এভাবে বলতে পারে। অবশ্যই। এবং যারা ইলিগালি যেসব আর্মিরা তাদের ওথ ভেঙেছে এবং নিজেদের আইনের বিরুদ্ধে গিয়ে কাজগুলো করেছে, তাদের যেন যথাপযুক্ত শাস্তি দেওয়া হয়। শাস্তিটা না দিলে এটা শেষ হবে না। এবং এই তো আর্মির লোকজনই তো এটার সাথে জড়িত ছিল, তারা তো অবশ্যই এটা শাস্তি পেতে হবে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। তাহলে হয়তো ওনাদের কষ্টটা কিছুটাই স্বাভাবিক হবে, যে আমরা যে কষ্ট করলাম এই লোকগুলো শাস্তি, যথাযথ শাস্তি, আবার লোক দেখানো শাস্তি না, যে নিয়ে গেলাম কিছু করলাম না, ওরকম না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।